আত্মসংবৃতি বা আত্মনীলতা, যা অটিজম নামে পরিচিত, এক প্রকার মানসিক বিকাশে বাধাগ্রস্ততাকে বোঝায়। একটি শিশু সাধারণত 3 বছর বয়সের আগেই অটিজমে আক্রান্ত হয়। একটি অটিস্টিক শিশু সামাজিক আচরণের ক্ষেত্রে একটু দুর্বল হয়, পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রেও সক্ষমতা তার কম থাকে। নমস্কার, সমাজ দর্পণে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্রস্মিতা। আর আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে যাকে পেয়েছি তিনি ডক্টর অনির্বাণ দত্ত, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট এট আইএলএস হসপিটাল। নমস্কার স্যার, বিটিভি ত্রিপুরা পর্দায় আপনাকে স্বাগত। স্যার, প্রথমেই আপনাকে বলছি যে আপনার একটা ক্লিনিক আছে, তো কি আপনি ফাউন্ডার অফ হ্যাপি ফিট চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স ক্লিনিক। হ্যাঁ, মানে কি এই ক্লিনিকটাতে কি হয় বা উদ্দেশ্যটা কি আপনার এই ক্লিনিকটা করার পেছনে? আচ্ছা, প্রথমত আমি আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানাবো আমাকে এখানে দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো হ্যাপি ফিট আমি স্টার্ট করেছি একটা উদ্দেশ্য নিয়ে, কারণ কি এখানে আমাদের রাজ্যে অটিজম এবং অন্যান্য যাই নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমগুলো থাকে বাচ্চাদের, সেগুলো প্রপারলি ম্যানেজ করার মতো সেরকম জায়গা নেই, বা এরকম চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইডেন্স ক্লিনিক যাকে বলা হয় সেটা নেই। শুধু এটাই না, এই অটিজম ছাড়াও আরও অনেক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম থাকে, যেমন এডিএসডি, স্পেসিফিক লার্নিং ডিসেবিলিটি, এবং যখন বয়ঃসন্ধিকালে সাধারণত অনেক সময় যে বাচ্চাদের ব্যবহারিক সমস্যা দেখা দেয়, এবং আজকালকার দিনে যা খুব দেখা যাচ্ছে মোবাইল অ্যাডিকশন, তো এগুলো নিয়েই আমরা সাধারণত জিনিসগুলো অ্যাড্রেস করে থাকি। এবং এটা ছাড়াও আমরা আর্লি ফেজে এখন অনেক সময় বাচ্চাদের নেশাগ্রস্ত হওয়ারও, বাচ্চা না ঠিক, আফটার 12-13 বছর, তো এখন আমরা এমনও কেস পাচ্ছি যে 12-13 বছরেই বাচ্চারা নেশাগ্রস্ত হচ্ছে। তো সবগুলো মিলেই আমরা এখানে এই জিনিসগুলো অ্যাড্রেস করে থাকি, কিন্তু আমাদের মূলত আমরা সাধারণত অটিজম নিয়ে এখানে কাজ করি। এটাই, আপনি অটিজম নিয়ে কাজ করছেন, তো প্রথমেই আপনার কাছে জানবো যে অটিজম আসলে কি, মানে অটিজম বিষয়টা কি? তো অটিজম এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম বাচ্চাদের। তো এই অটিজমে কি হয়, অনেক সময় বাচ্চাদের যেটা আমাদের সোশ্যাল কমিউনিকেশন থাকে, সেই কমিউনিকেশনটা অ্যাপ্রোপ্রিয়েট থাকে না। তো সোশ্যাল কমিউনিকেশন মানে যে শুধু কথা বলতে দেরি হওয়া এবং একটা পার্টিকুলার সিচুয়েশনে একটা বাচ্চা কিভাবে কথা বলবে সেই রকম, শুধু সেটা না, প্রথম একদম বেসিক জিনিস থেকে যা শুরু হয়, যেমন কারোর সাথে কথা বলার সময় প্রথমে চোখ মেলানো, তারপর সেটাকে মেনটেন করা, কথা বলা, কথার মাঝখানে পজ থাকে, বা আমাদের যেরকম আমাদের ইমোশনাল স্টেট অনুযায়ী যেরকমভাবে আমাদের কথাগুলো, কনভারসেশনগুলো মডুলেশন হয়, সেটার মধ্যে সমস্যা থাকে। এবং দ্বিতীয় যে সমস্যাটা দেখা যায় সেটা হলো, দেখা যায় কি বাচ্চাদের নির্দিষ্ট কিছু ব্যাপারেই ওদের উৎসাহটা বেশি থাকে, এবং সাধারণত যে জিনিসগুলো আমরা বাচ্চাদের থেকে এক্সপেক্ট করি এই বয়স অনুযায়ী, সেগুলোর মধ্যে দেখা যায় যে ওদের উৎসাহ থাকে না, এবং তাই ডেভেলপমেন্টটা নজরে আসে না। তো এই দুটো নিয়েই সাধারণত অটিজমের মেইন সমস্যাগুলো। কি লক্ষণ দেখে একটা শিশুর পরিবার পরিজন বা মা বাবা বুঝতে পারবে যে তার শিশুটা অটিজমের শিকার হতে চলেছে বা শিকার হয়েছে? তো দেখা গেছে কি, কারেন্ট যত গাইডলাইন্স আছে তাতে আমরা 3 বছর না হলে সাধারণত অটিজম ডায়াগনোসিস করি না, কিন্তু অটিজমের একদম প্রাথমিক লক্ষণগুলো 3 বছর আগেই দেখা যায়। যা বললাম, যেমন বাচ্চারা যেমন চোখ মেলায় না, যেমন একটা শিশু জন্মের পর মোটামুটি 1-1.5 মাস বয়সে, 1.5 মাসের পর থেকে ওর যেমন মার সাথে চোখ মেলানো, তারপর মা হাসি দিলে ওই হাসিটাকে অনুকরণ করা, এইগুলো অ্যাবসেন্ট থাকে বাচ্চার মধ্যে। এগুলো আর্লিয়েস্ট সাইন। তো তার মানে অটিজম প্রবলেমটা যেহেতু নিউরো ডেভেলপমেন্টাল, তো একদম শুরু থেকেই যে যে স্তরে বিকাশগুলো হওয়ার কথা সেগুলো দেখা যায় না কমিউনিকেশনের ব্যাপারে। তো
শুরু হয় এই জিনিসটা দিয়ে, তারপর আস্তে আস্তে দেখা যায় যে বাচ্চা প্রপারলি রেসপন্ড করছে না। তারপর কি বলে, ডাকলে সাড়া না দেওয়া, অন্যদিকে তাকিয়ে থাকা, বাচ্চা নিজের খেয়াল খুশি মতো নিজের মতো একটা খেলাতে ব্যস্ত থাকা, আরেকটু বড় হলে অন্য বাচ্চাদের সাথে ইন্টারেক্ট না করা। হ্যাঁ, এবং আরেকটা জিনিস যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি যা দেখতে পাই তা হলো মা বাবার কনসার্ন থাকে, এবং অনেকে তখনই লক্ষ্য করেন যখন বাচ্চাটা মোটামুটি 1 বছর 1.5 বছর হওয়ার পরও যখন বাচ্চা কথা বলতে পারে না, তখন আস্তে আস্তে এগুলো নজরে আসতে থাকে। বা অনেকে এক্সপেক্ট করেন যে হয়তো দেরি হচ্ছে, কিছুদিন পর পর বলবে হয়তো, কিন্তু দেখা যায় কি 2 বছর 3 বছরের কাছাকাছিও বাচ্চা সেরকমভাবে কথা বলতে পারছে না। তো সাধারণত এটা নিয়ে বাচ্চাদের মা বাবা বা কেয়ার গিভার্স যারা, তারা আমাদের কাছে আসেন। তাহলে কি এই যে অটিজম নার্ভের সমস্যাজনিত কারণেই হয়ে থাকে? হ্যাঁ, এটা যেহেতু মানে আমাদের নিউরো ডেভেলপমেন্টাল ইস্যু, তো এখানে মানে কি হয়, আপাতত মানে আমাদের ব্রেনে 2টো ভাগ থাকে, এবং এই প্রতিটা ভাগের মধ্যেও অনেকগুলো ডিভিশন থাকে, যেগুলোকে আমরা লোবস বলি। ঠিক আছে, বাঁ দিকেও থাকে সেরকম, ডান দিকেও থাকে। এবার দুটো লোবসের মধ্যে কানেকশন থাকা দরকার, এবং বাকি যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে একটা পারস্পরিক কানেকশন থাকা দরকার। তো এগুলোর মধ্যে আমরা যদি একদম সূক্ষ্ম লেভেলে যাই, তাহলে দেখা যায় যে এগুলোর মধ্যে কিছুটা সমস্যা থাকে, যার থেকে মূলত এই কমিউনিকেশন প্রবলেমগুলো হয়। এই যে মানসিক বিকলাঙ্গতা বা বুদ্ধিমত্তার বিকাশের অভাব, হ্যাঁ, তো এটা কি মানে এর মধ্যে অভাবজনিত কারণে এটা হয় কিনা? ভালো প্রশ্ন, কারণ কি এটা নিয়ে সাধারণত অনেকেই এটা নিয়ে চিন্তিত থাকেন, এবং যখনই অটিজম ডায়াগনোসিস হয় তখন অনেকেরই মনে সেই শঙ্কাটা থাকে যে হয়তো বাচ্চাটার বুদ্ধিমত্তার অভাব আছে। কিন্তু কি দেখা যায়, সাধারণত অন এভারেজ মাইল্ড টু মডারেট যাদের অটিজম থাকে তাদের ক্ষেত্রে দেখা যায় যে আইকিউ অ্যাসেসমেন্টে ওদের একটা অ্যাভারেজ ইন্টেলিজেন্স পাওয়া যায়। তো প্রবলেমটা এটা বুদ্ধিমত্তার অভাবের জন্য হয় না, এবং সেই অর্থে মানসিক বিকলাঙ্গতা যাকে বলা হয় সেটা জন্য হয় না, সেটা আলাদা জিনিস। ঠিক আছে, যে জিনিসটা হয় সেটা হলো এই কি বলে, যে কমিউনিকেশন এবং যে রেস্ট্রিক্টেড ইন্টারেস্টগুলো থাকে, তো এর জন্য আমাদের অ্যাপ্রোচটাও আলাদা হয়। মানসিক বিকলাঙ্গতাকে আমরা যেভাবে ট্রিটমেন্ট করি, যদি ডায়াগনোসিস অটিজম হয় তাহলে এর ট্রিটমেন্টও তখন আলাদা হয়ে যায়। তার ডায়াগনোসিস করাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এখানে। আপনি তখন বলছিলেন যে একটা শিশু দেরিতে কথা বলে এটা একটা লক্ষণ যে ওর অটিজম হতে পারে। তো মানে দেরিতে কথা বললেই কি অটিস্টিক শিশু হবে, এরকম কিছু ব্যাপার আছে? না, এরকম না। মানে এটা হতে পারে একটা ওয়ার্নিং সাইন, একটা রেড ফ্ল্যাগ বলতে পারেন। তো যখনই মা বাবারা এই কনসার্নটা নিয়ে মানে এরা আসেন, তখন আমরা অটিজমের বাকি জিনিসগুলো আমরা রুল আউট করি। হ্যাঁ, বাকি ফিচার্সগুলো আছে কিনা, এবং অটিজম ডায়াগনোসিস করার জন্য কতগুলো আমাদের সাইকোমেট্রিক স্কেল থাকে, অ্যানালাইসিস থাকে, সেগুলো আমরা অ্যাপ্লাই করে বুঝি যে বাচ্চার অটিজমের সমস্যা আছে কিনা। সাধারণত কত বছর বয়সে দেখা যায় যে অটিজমের ব্যাপারটা? হ্যাঁ, তো তাহলে যেটা বলছিলাম, সমস্যাটা শুরু থেকেই থাকে, কিন্তু এটা মা বাবার বা বাড়ির অন্য লোকজনের মানে নজরে আসলে জিনিসটা দেরি হয়। তো এর জন্য আমাদের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া হিসেবে দেখলে আমরা 3 বছর জিনিসটা আমরা রাখি। আবার কি হয়, অনেক সময় কি থাকে যে অনেক কিছু আবার একটু বড় হয়ে রিজলভ হয়ে যেতে পারে এই রকম। এখন অটিজমকে ডায়াগনোসিস করার জন্য আমরা যেগুলো সাইকোমেট্রিক অ্যানালাইসিস করি, এগুলো ছাড়া সেই রকম কিছু অন্যান্য পরীক্ষা নিরীক্ষা এখনো মানে করা হয় না। কিছু কিছু পরীক্ষা নিরীক্ষার এখনো মানে রিসার্চ লেভেলে আছে, যেমন ফাংশনাল এমআরআই, হ্যাঁ, কিছু ব্রেনের কিছু রিসেপ্টর টেস্ট থাকে। তো এগুলো এখনো মানে কতটুকু এগুলো ইউজফুল হতে পারে সেগুলো নিয়ে এখনো সংখ্যা থাকাতে আমরা মূলত সাইকোমেট্রিক অ্যানালাইসিসের উপরেই আমরা জিনিসগুলোতে আমরা ডায়াগনোসিসে আসি। তাই আমাদের একটা মানে ওই 3 বছরের একটা আমরা বার রাখি। হ্যাঁ, কিন্তু এটা দেখা গেছে যে যদি বাচ্চা ক্রমাগত অটিজমের লক্ষণ প্রতি বয়সের সব স্তরে দেখিয়ে আসছে, তখন আমরা এর আগে থেকেই আমরা এর জন্য ইন্টারভেনশন করতে পারি।
তাহলে দেখা যায় যেমন আর্লি ইন্টারভেনশন সব সময় একটা ভালো প্রগনোস্টিক ফ্যাক্টর বা এর আউটকাম ভালো করার জন্য একটা ভালো ফ্যাক্টর হতে পারে। যখন একটা শিশু বড় হতে থাকে, হ্যাঁ, একটা অটিস্টিক শিশুর কথা বলছি আমি, তো যখন বড় হতে থাকে তখন তো ওর বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। তো একটা শিশু কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে? তো প্রথম জিনিসটা যেটা থাকে সেটা হলো মা বাবাদের যেটা প্যারেন্টাল অ্যাংজাইটি হয়, হ্যাঁ, যে ওদের একটা কনফিউশন যে ঠিকমতো বাচ্চা ওদের সাথে কমিউনিকেট করছে না, ইন্টারঅ্যাক্ট করছে না, বাচ্চার মতো খেলছে, কারোর সাথে মিশছে না। হ্যাঁ, তারপর অনেক সময় যা হয় যে না ঠিক আছে বাচ্চা হয়তো স্কুলে দিলে ঠিক হয়ে যাবে বলে অনেক সময় স্কুলে বাচ্চাকে অ্যাডমিশন করানো হয় প্রি কেজি এগুলোতে। সেখানে অ্যাডমিশন করানোর পরও তখন কমপ্লেন আসতে থাকে যে বাচ্চা ফলো করছে না, ইনস্ট্রাকশন ফলো করছে না, বাকি বাচ্চাদের সাথে খেলছে না। আরেকটু বড় হলে দেখা যায় যে অন্য শিশুরা অনেক সময় বাচ্চার সাথে মানে যে বাচ্চা অটিজমের শিকার, হ্যাঁ, তার সাথে মজা করছে, এই জিনিসগুলো হয়। কিন্তু অটিজম আপনার কমিউনিকেশন মানে নিজের ইমোশনটাকে এক্সপ্রেশন করার একটা প্রবলেম, কিন্তু এর অর্থ এই না যে মানে এই বাচ্চাদের মনে কষ্ট হয় না। তো আমরা যদি এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস না করি, আমরা যদি অ্যাওয়ারনেস যদি আমরা না ছড়াতে পারি, তাহলে কি হয় অনেক সময় টিচার্সদেরও অনেক সময় এই জিনিসগুলো মিস হওয়ার একটা চান্স থাকে। তারা অনেক সময় মনে করেন যে বাচ্চা হয়তো সিম্পলি অমনোযোগী, বাচ্চা ক্লাস ফলো করছে না, বোর্ডের দিকে তাকাচ্ছে না, অন্য বাচ্চাদের সাথেও কথা বলে না। তো তখন ক্রমাগত প্যারেন্টসদের কাছে তখন কমপ্লেন আসতে থাকে যে বাচ্চা ঠিকমতো পড়াশোনা করতে পারছে না। এই ফার্স্টেশনে তখন আপনার প্যারেন্টসরাও তখন আরও বেশি এরা অ্যানশাস হয়ে থাকেন, যে আমাদের এক্সপেক্টেড যা ছিল ওর একাডেমিক অ্যাচিভমেন্ট নেই। হ্যাঁ, তো এই সমস্যাগুলোর মধ্যে তখন বাচ্চা আরও বড় হতে থাকে এবং একাডেমিক পারফরমেন্স অবভিয়াসলি যে যদি ইন্টারভেনশন আমরা না করি তখন সেটা ইমপ্রুভ করে না, একই রকমভাবে চলতে থাকে। তো এইরকমভাবে তখন আস্তে আস্তে অন্য প্রবলেমগুলিও শুরু হতে থাকে। এছাড়া আর কি সমস্যার সম্মুখীন হতে পারে একটা অটিস্টিক চাইল্ড? অটিজমের ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় অনেক বাচ্চারা খুব হাইপার অ্যাক্টিভ হয়, মানে এক জায়গায় বসে না, কন্টিনিউয়াসলি ছোটাছুটি করে, কোনো কাজের মধ্যে মানে কাজটা শুরু করলে এটা শেষ করতে পারে না। হ্যাঁ, তার জন্য এদের একটা অ্যাটেনশনের সমস্যা থাকে। এছাড়া অনেক সময় অনেক বাচ্চাদের খুব অ্যাগ্রেশন থাকে, ইরিটেবিলিটি থাকে, এবং এই সাধারণত ইরিটেবিলিটি, অ্যাগ্রেশন এই দু তিনটে কারণেই আমরা অনেক সময় এর মধ্যে আমরা অনেক সময় কিছু ওষুধ ব্যবহার করে থাকি। আর নাহলে সাধারণত কোনো ওষুধ ব্যবহার করি না, আমরা অন্যভাবে জিনিসটা চিকিৎসা করছি, এটা আমরা পরে ডিসকাস করছি। তো এইগুলি ছাড়াও মানে দেখা যায় যে অন্যান্য যেগুলো মানসিক স্বাস্থ্যের সমস্যাগুলি হতে পারে, এগুলো আস্তে আস্তে বাচ্চা বড় হতে থাকলে তখন সেগুলো আস্তে আস্তে বাচ্চা সেগুলোর সম্মুখীন হতে থাকে। আমাদের আলোচনা চলতে থাকবে, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কিন্তু ডাক্তারবাবুর সাথে আজকে কথা বলছি এবং অনেক কিছু আমরা স্যারের কাছ থেকে জানতে পারছি, কিন্তু সময় হয়ে গেছে আমাদের ছোট্ট একটা বিরতির। ফিরে আসছে বিরতির পর। স্যার, স্যার, বাচ্চাদের টিফিনে যাই দিই তাই ফেরত আসে, কি যে করি। জি স্যার, ওরা তো কিছুই খেতে চায় না। চেটেপুটে খাবে, আবার ভালোও বলবে। কি? ফ্রুট ফানের কথা বলছি। ফ্রুট ফান বিস্কুটের আনারসের ক্রিমি স্বাদে সবাই ডুবে যাবে আর বলবে, গয়না যখন বোঝে তোমার স্টাইল। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে।
শুদ্ধ ঘির আবেশ ভরা লংতরাই, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার, লংতরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো, লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই। ফিরে এলাম আবারও বিরতির পর, সরাসরি চলে যাচ্ছে স্যারের কাছে। স্যার, আমাদের একটা ধারণা যে অটিজম বিষয়টা বংশগত, আসলে কি বিষয়টা বংশগত হয় নাকি? না, সব সময় না। হ্যাঁ, এটা অনেক সময় একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কিন্তু কাজ করতে পারে। যেমন অনেক সময় ধরুন একজন প্রথম বাচ্চার অটিজম, তাহলে অনেক সময় মা আবার মনে কোয়েরি থাকে সেকেন্ড প্রেগনেন্সি নেওয়ার সময় যে আমার দ্বিতীয় বাচ্চাটা কি অটিজমের শিকার হতে পারে। তো এখন কথাটা হলো হতে পারে, চান্স আছে, কিন্তু 100% না। ঠিক আছে, চান্সটা রাফলি 15 থেকে 30%-এর মতো থাকে। তবে যদি দুটো বাচ্চার যদি পরপর অটিজম হয়, তৃতীয় বাচ্চার চান্স কিন্তু খুব হাই থাকে তখন অটিজম হওয়ার, পরপর যদি দুটো বাচ্চা অটিজম হয়। তো সেই ক্ষেত্রে তাই মানে এখন তো দেখা যায় যে সাধারণত হয় একজন বা দুজন বাচ্চাই থাকে এখন ফ্যামিলি প্ল্যানিং এর যে কারেন্ট সিনারিও যেটা থাকছে। তো এটা এরকম মানে নিশ্চিত না যে একজন হলে আরেকজন হবে, এবং এমনও অনেক কেস থাকে যে প্রথম বাচ্চার কোনো সমস্যা নেই কিন্তু দ্বিতীয় বাচ্চার ক্ষেত্রে অটিজমের প্রবলেম হয়েছে। এই যে অটিজমের চিকিৎসাটা মানে চিকিৎসা কিরকম চিকিৎসা পদ্ধতি বা চিকিৎসার মাধ্যমে একটা অটিস্টিক বাচ্চার সুস্থ হওয়ার সম্ভাবনা কতটুকু? ভালো প্রশ্ন। তো চিকিৎসার ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে বাচ্চার কোন কোন জায়গার সমস্যাগুলো আছে। ঠিক আছে, এখন আর সমস্যার তীব্রতাটা কতটুকু, যদি আমরা সাধারণত তিনটা ভাগে ভাগ করি, মাইল্ড, মডারেট এন্ড সিভিয়ার। তিনটাতে মাইল্ডের ক্ষেত্রে এর আউটকাম বেশ ভালো হয়, মডারেটের ক্ষেত্রে মাইল্ডের থেকে একটু সময় বেশি লাগে, কিন্তু আউটকাম যদি এক্সটেন্সিভলি আমরা থেরাপি সেশনসগুলি করি তাহলে মডারেটে মোটামুটি চলে। সিভিয়ারে গিয়ে তখন একটু প্রবলেম থাকে, সিভিয়ারে অনেক সময় রেসিডুয়াল কিছু প্রবলেম থাকে বা অনেক সময় নিয়ে অনেক দিন ধরে করতে হয়। হ্যাঁ, তো তাই ডিপেন্ড করছে মানে প্রথম ডায়াগনোসিসের সময় আমরা ওই সময় অটিজমের সিভিয়ারিটি কি সেটাও আমরা ডিসাইড করি, কোন কোন জায়গায় প্রবলেম থাকে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়, তারপর আমরা এক্সটেন্সিভলি বাচ্চা থেরাপি সেশনগুলো স্টার্ট করি। ঠিক আছে, এখন অটিজমের থেরাপি সেশন আমরা সাধারণত তিনটে ভাগে আমরা ভাগ করে থাকি। প্রথম ভাগটা থাকে বিহেভিয়ারাল প্রবলেমসগুলো, বিহেভিয়ারাল অ্যান্ড ইমোশনাল প্রবলেমস। ঠিক আছে, সেকেন্ড পার্টটা থাকে অকুপেশনাল থেরাপি, এবং তৃতীয় পার্টটা থাকে স্পিচ থেরাপি। ঠিক আছে, তো যদি আমরা আলাদা আলাদা করে যদি এগুলো নিয়ে যদি ডিসকাস করি, প্রথম যখন এরা মনে করুন কোনো নিউরোসাইকিয়াট্রিস্টের কাছে মা বাবা আসলেন যে বাচ্চার এই সমস্যাগুলো আছে, তখন আমরা ডিটেলসে প্রথমে আমরা হিস্ট্রিটা নিই। হ্যাঁ, ইনক্লুডিং বাচ্চার প্রতি বয়স অনুযায়ী ডেভেলপমেন্টগুলো ঠিকঠাক ছিল কিনা, ইমোশনাল অ্যান্ড বাকি যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা। এবার যখন মনে হয় যে বাচ্চার বিহেভিয়ারাল অবজারভেশন এবং হিস্ট্রি থেকে যে বাচ্চার অটিজমের চান্স থাকতে পারে, তখন বাচ্চার একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যাসেসমেন্টগুলো করেন। সেখানে অটিজমের বোথ ডায়াগনোসিস হয় এবং সিভিয়ারিটি এবং কী কী সমস্যাগুলো ওর সবচেয়ে বেশি মানে আমরা আগে অ্যাড্রেস করব এগুলো আমরা আইডেন্টিফাই করি। করার পর সাধারণত বাচ্চার আমরা অকুপেশনাল থেরাপি অ্যান্ড স্পিচ থেরাপি এক্সটেন্সিভলি করতে হয়। এক্সটেন্সিভলি মানে এই যে বললাম মাইল্ড এবং মডারেট, এর ইমপ্রুভমেন্ট তখনই হবে যদি আমরা অ্যাটলিস্ট ডায়াগনোসিসের পরে, ডায়াগনোসিস অবশ্যই আর্লি ডায়াগনোসিস হতে হবে। এখন একটা বাচ্চা যদি 3 বছরে আসে, ওর ক্ষেত্রে ইন্টারভেনশনে আমরা যে রেজাল্টটা পাবো, একটা বাচ্চা অনেক সময় দেখা যায় যে 8-9 বছরেও আসছে, আরও দেরি করেও আসছে, ওদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট আর একটু কম থাকবে, কারণ কি তখন অনেকখানি কমপ্লিকেশন এগিয়ে যায়।
তো আমি ধরে নিলাম যে বাচ্চা তাড়াতাড়ি আছে, অ্যারাউন্ড 3-4 বছর বয়সে তারা প্রেজেন্ট করেছে। তো তারপর আমরা অকুপেশনাল অ্যান্ড স্পিচ থেরাপি মিলিয়ে সপ্তাহে অন্তত 20 থেকে 30 ঘন্টা বাচ্চা থেরাপি সেশনগুলো করতে লাগে, এবং তাই অ্যাটলিস্ট 3 বছর করতে লাগে। তখন গিয়ে আমরা ইমপ্রুভমেন্টগুলো আমরা সাস্টেন করি বা ইমপ্রুভমেন্টগুলো আমরা দেখতে পারি। এবং আরেকটা ইন্টারেস্টিং মডেল আছে যেটাকে আমরা কি বলে আর্লি ইন্টারভেনশন ডেনভার মডেল বলি। এখানে আমাদের কনসেপ্টটা থাকে যে বাচ্চা একজন থেরাপিস্টের সাথে কতক্ষণ থাকবে, 1 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম 3 ঘন্টা, বেশিরভাগ সময় মা বাবার সাথে থাকছে। তো এখানে আমরা কি করি, মা বাবাদেরকে আমরা কো থেরাপিস্ট হিসাবে রাখি। কো থেরাপিস্ট মানে যে জিনিসগুলো থেরাপিস্ট করাচ্ছেন এই জিনিসগুলো যাতে বাড়িতে গিয়ে চর্চা হয়, এবং মা বাবারা ওনারা লেভেলে সেরকম প্রফেশনাল হেল্পটা তো থেরাপিস্টই করবেন, বাড়িতে গিয়ে আর কি কি করা উচিত সেগুলো যাতে বাড়িতে গিয়ে মানে ওনারা করতে পারে। তখন কি হয়, ওই প্যারেন্টাল অ্যাংজাইটি যেটা বলছিলাম সেটাকেও আমরা কমিয়ে আনতে পারি, যে মা বাবারাও এটার মধ্যে ইনভলভ হন এবং ওনারও ইমপ্রুভমেন্টগুলো একটা একটা করে দেখতে পান আস্তে আস্তে, এবং ওদের মনেও একটা মোটিভেশন থাকে যে বাচ্চার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তাহলে আমরা জিনিসগুলো কন্টিনিউ করলে হয়তো বাচ্চার অনেকখানি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি। তো আপনি তো বলছিলেন থেরাপির কথা, তো মানে শুধু কি থেরাপির মাধ্যমেই একটা শিশুর ট্রিটমেন্ট হয় অটিস্টিক শিশুর, নাকি মেডিসিনও আমরা ইউজ করি এই ব্যাপারে? এটা একটা ধারণা আমি ক্লিয়ার করতে চাই, অটিজমকে ঠিক করার কিন্তু কোনো ওষুধ নেই, ঠিক আছে? অটিজমের কিছু কিছু প্রবলেম, কিছু বিহেভিয়ারাল প্রবলেমস থাকে। ফর এক্সাম্পল, অনেক বাচ্চা অনেক সময় খুব ইরিটেবল অ্যাগ্রেসিভ থাকে, ওদের সেলফ হার্ম বিহেভিয়ার থাকে, যে হয় নিজেকে আঁচড় দিচ্ছে বা অন্যকে মারছে, বা কি বলে দেয়ালে গিয়ে হেড ব্যাঙ্গিং থাকে। ওই কারণগুলি যখন থাকে তখন আমরা একটা মেডিসিন ইউজ করি, বা হাইপার অ্যাক্টিভিটি খুব বেশি থাকে তখন আমরা কিছু মেডিসিন থাকে ইউজ করি, এবং এগুলি যখন কন্ট্রোলে থাকে, কন্ট্রোলে হয়ে যায়, তখন আমরা সেশনসগুলো তখন আমরা স্টার্ট করি। যেমন একটা কথা বলছি, যেমন অকুপেশনাল থেরাপির আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। যেমন অকুপেশনাল থেরাপিতে যেমন সেন্সরি ইন্টিগ্রেশন করা হয়। সেন্সরি ইন্টিগ্রেশন মানে কি, যেমন আমাদের যা ইন্দ্রিয়গুলো আছে সেটা দিয়ে আমরা সব কিছু আমরা জগৎটাকে এক্সপ্লোর করি। তো এখন আমাদের যে স্পর্শ করার যে অনুভূতিটা, চাপ ব্যথা যে অনুভূতিটা, এবং আমরা যেমন হাঁটার সময় যে আমাদের ব্যালেন্স মেনটেন করার যে অনুভূতিগুলি আছে, সেগুলো দেখা যায় যে অটিজমের মধ্যে সবচেয়ে বেশি এফেক্টেড থাকে। তাই দেখা যায় যে অনেক সময় বাচ্চারা এই যে মানে স্পর্শ অনুভূতিটা সেরকম না থাকাতে এরা অনেক সময় সেলফ হার্ম বিহেভিয়ারে করে সেই স্পর্শটা অনুভব করার জন্য। তো এটাকে আমরা সেন্সরি ইন্টিগ্রেশনের মাধ্যমে জিনিসটা তখন কারেক্ট করতে পারি যখন বাচ্চা একটু শান্ত হয়ে আসে। তারপর যেমন ধরুন অনেক সময় বাচ্চাদের গ্রেভিটেশনাল ইনসিকিউরিটি থাকে, কোনো হাইট এরা পছন্দ করে না অনেক সময়, বা দোলনার মধ্যে বা অন্য যেগুলো ঘোরে অনেক সময় এগুলো অনেক অসুবিধা থাকে, বা কিছু কিছু বাচ্চাদের ওই রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস বললাম না, যে থাকে যে একটা দিকেই বারবার গোল গোল করে ঘুরছে, একই কাজ বারবার করছে। তো এইগুলোই সাধারণত আমরা অকুপেশনাল থেরাপি দিয়ে আমরা ঠিক করার চেষ্টা করি সেন্সরি ইন্টিগ্রেশনের মাধ্যমে। আর কি কি থেরাপি আছে ওগুলো সম্পর্কে যদি একটু। অকুপেশনাল থেরাপি ছাড়া একটা তো বলো আমরা মেইনলি ওই সেন্সরি ইন্টিগ্রেশনের উপরে কাজ করি, মোটর ডেভেলপমেন্টের উপরে কাজ করি। কারণ কি অটিজমের মধ্যে দেখা যায় যে অনেক বাচ্চাদের মোটর কোঅর্ডিনেশনে প্রবলেম হয়। মোটর কোঅর্ডিনেশন মানে দেখা যায় যে অনেক সময় বাচ্চারা হাঁটার সময় বেশি হোঁচট খাচ্ছে, হ্যাঁ, তারপরে দৌড়তে গেলে হোঁচট খাচ্ছে, ঠিক আছে। তারপর যে কোনো কিছু ধরুন খেলার সময় যেদিকে একটা বল নিয়ে থ্রো করার কথা দিকভ্রম হচ্ছে, ঠিক আছে। তো এগুলো মোটর কোঅর্ডিনেশনের প্রবলেম থাকে, যেগুলো আমরা ওই অকুপেশন থেরাপির সময় আমরা অ্যাড্রেস করি, ঠিক আছে। যদি অন্যান্য কিছু শারীরিক সমস্যা থাকে এগুলো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে কিছুটা আমরা অনেক সময় অ্যাড্রেস করে থাকি। এগুলো ছাড়া স্পিচ থেরাপি থাকে, যেমন যেটা বললাম না যে অনেক সময় যতক্ষণ না বাচ্চারা কথা বলছে ততক্ষণ পর্যন্ত অনেক সময় ডায়াগনোসিসই হয় না। তো স্পিচ একটা অবশ্যই একটা কনসার্ন থাকে, এবং স্পিচ থেরাপির সময় আমরা আরও অনেকগুলো জিনিস আমরা আইডেন্টিফাই করে। যেমন অটিজমের বাচ্চাদের একটা সমস্যা কি থাকে, এরা ইমোশন আইডেন্টিফাই করতে পারে না, ঠিক আছে। মানে কেউ রাগলে কীরকম এক্সপ্রেশন হবে বা ওরাও কীরকম ওদের এক্সপ্রেশন হবে,
খুশি হলে কিরকম, বিরক্তিবোধ প্রকাশ করলে কিরকম, সেই ইমোশনগুলো আইডেন্টিফিকেশন ওদের সমস্যা হয়, যার জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি ওরা বিহেভ করতে পারে না, তাই একে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার বলে। তো আমরা এটার উপরে কাজ করি, হ্যাঁ, বিভিন্ন ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন এবং এগুলোর উপরে আমরা কাজ করি। আর এখন তো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে অনেক সময় অনেক কিছু করা হয়। লেটস ফেস ইট বলে একটা প্রোগ্রাম আছে, যা থেকে আমরা বিভিন্ন ধরনের এক্সপ্রেশনগুলো বাচ্চাকে মানে ওইটার মধ্যে দিয়ে এমপ্যাথি ডেভেলপ করিয়ে শেখাই। তারপর বেসিক যদি ডেভেলপমেন্টটা আমরা স্পিচের মানে অ্যাসেস করে, হ্যাঁ, যে মানে এখন কোন স্টেজে আছে, সেই স্টেজ থেকে আমরা তখন স্টার্ট করি স্পিচের ডেভেলপমেন্টগুলো। তো এরকমভাবে আমরা স্পিচ থেরাপি এবং বাকি অকুপেশনাল থেরাপিটা করে থাকি। আর বিহেভিয়ারাল থেরাপির পার্টটা সাধারণত বিহেভিয়ার অ্যানালাইসিস করে, তারপর যে যে জায়গায় বিহেভিয়ারাল প্রবলেমস থাকে, মা বাবাদের কতটুকু দায়িত্ব এই বিহেভিয়ারগুলো মানে যে মেনটেন হচ্ছে তার মধ্যে, ওদেরকে ইনসাইট দেওয়া, প্যারেন্টাল বিহেভিয়ার, ওদের মডিফিকেশন। একটা বাচ্চা যদি বেশি ট্যান্ট্রাম থ্রো করে তাহলে তখন মা বাবার কী করা উচিত, কী করণীয়, এইগুলি নিয়ে আমরা সাধারণত বাকি ম্যানেজমেন্টগুলো করে থাকি। আরেকটা বক্তব্য হলো যে একটা অটিস্টিক শিশুর সাথে সমাজ এবং পরিবারের ব্যবহারটা কিরকম হওয়া উচিত? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে সমাজের সচেতনতা অটিজমের ক্ষেত্রে। তো অটিজমের ক্ষেত্রে সঠিক সচেতনতা আনতে হলে প্রথম দরকার হলো যে যখনই এই প্রাথমিক লক্ষণগুলো যখন আসবে তখন একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া এবং যদি দরকার পড়ে সেই অনুযায়ী আমরা অগ্রসর হই। আবার আরেকটা জিনিস আমি বলবো, এটা বলা হয়নি, রিসেন্টলি বা এই লাস্ট একটা ডিকেড, একটা দশকে কি হচ্ছে, অতিরিক্ত মোবাইল ব্যবহারের ফলেও দেখা যায় যে বাচ্চাদের অনেক সময় ইমোশনাল ডেভেলপমেন্ট একটু পিছিয়ে যাচ্ছে। তো অনেক সময় তার জন্য আমরা একটা ভার্চুয়াল অটিজমের মতো কিছু ফিচার্স দেখি, যে বাচ্চা খুব ইরিটেবল থাকছে, বাচ্চার স্পিচ ডেভেলপমেন্ট অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে না। তো অনেক সময় এরকম অটিস্টিক ফিচার্স থাকে, কিন্তু সেই থেকে হচ্ছে কিনা সেটাও তখন আমাদের দেখতে হয়। যদি এটা হয় ওয়েল এন্ড গুড, তখন এই মোবাইল অ্যাডিকশনের ব্যাপারটা আমরা যদি অ্যাড্রেস করি তখন দেখা যায় যে বাচ্চা আবার একদম সঠিক নর্মালি ডেভেলপমেন্টের দিকে এগোয়। সেই সব ক্ষেত্রে তখন ইভেন বেশি ইন্টারভেনশন দরকার পড়ে না। কিন্তু যদি দেখা যায় যে মানে মোবাইল অ্যাডিকশনের জন্যই হোক বা না হোক, তারপরেও মানে প্রবলেমগুলো পারসিস্ট করছে, মানে সমস্যা রয়ে গেছে, তখন আমরা অটিজমের লাইনে তখন আমরা ট্রিটমেন্ট স্টার্ট করি। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে যাব আপনার কাছে। শেষ প্রশ্নে, লার্নিং ডিসেবিলিটির সাথে আমরা অটিজমকে কিভাবে কানেক্ট করতে পারি? হ্যাঁ, তো লার্নিং ডিসেবিলিটিও এক ধরনের নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেমই, কিন্তু লার্নিং ডিসেবিলিটির ক্ষেত্রে বাচ্চার বুদ্ধিমত্তার কোনো সমস্যা থাকে না, অটিজমেও যদি বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। এবং বাকি যে সমস্যাগুলো থাকে না, যে ইমোশনাল এক্সপ্রেশন এবং সোশিয়ালি মানে যে অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশনে কিভাবে একটা বাচ্চা ব্যবহার করবে, সেই জিনিসগুলো থাকে না। লার্নিং ডিসেবিলিটির মধ্যে সাধারণত বাচ্চাদের একাডেমিক ডিফিকাল্টিস থাকে। কোনো বাচ্চার পড়তে দেরি হয়, পড়ার মধ্যে ফ্লুয়েন্সি থাকে না, ভুল পড়ে, কঠিন শব্দগুলো স্কিপ করে, এইরকম জিনিসগুলো থাকে। লেখার সময় অনেক বাচ্চার কিছু অসুবিধা হয়, যেগুলো মিরর ইমেজ থাকে, ফর এক্সাম্পল বি আর ডি, এগুলোর মধ্যে কনফিউশন থাকে, ঠিক আছে। তো আরেকটু যখন বড় হয় অনেক সময় অ্যারিথমেটিক ডিফিকাল্টিও থাকে, বা 3 ধরনের প্রবলেম একই সাথে থাকতে পারে, রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। তো দেখা যায় কি যে এটা আরেকটু বড় হলে সাধারণত জিনিসগুলো তখন নজরে আসে, লার্নিং ডিসেবিলিটি। কিন্তু বাকি সব ক্ষেত্রে বাচ্চা একদম নর্মালি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে বাচ্চা বিহেভ করে। তো এইভাবে সাধারণত আমরা করি। তো লার্নিং ডিসেবিলিটির পুরো ট্রিটমেন্ট আলাদা হয়, এর জন্য আমরা অকুপেশন থেরাপি, স্পিচ, এগুলোর কিছু দরকার হয় না। তার জন্য আমরা রিমিডিয়েশন থেরাপি বলে আরেকটা থেরাপি আছে, যেটা আমরা অনেক সময় করে থাকি। একটা মুভি হয়েছে এটা নিয়ে, মানে যদি করেন বলিউডে, আমির খানের তারে জমিন পর, তারে জমিন পর কিন্তু লার্নিং ডিসেবিলিটির উপরে, কিন্তু এটার উপরে। তো এটা ওই একটা জায়গার মধ্যে দেখাচ্ছিল না যে ওকে মানে আঙুল দিয়ে বালির মধ্যে, এটা এক ধরনের রিমিডিয়েশন থেরাপি। সত্যি আমাদের হয়তো আরো অনেক কিছু জানার ছিল স্যারের কাছ থেকে, কিন্তু যেহেতু আমরা সময়ের হাতে বাঁধা, আমাদের আজকের মতো সমাজ দর্পণ এখানেই শেষ করতে হবে। নানা রঙের অনুষ্ঠানের জন্য চোখ রাখবেন বিটিভি ত্রিপুরার পর্দায়। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।